হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আজকে আমরা শুনব লেখক সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা গোয়েন্দা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটা। ফেলুদা বলল, আপনি রহস্যের অবর্তমানে ক্লুয়ের সন্ধান পাচ্ছেন? জিনিসটা কিরকম মিস্টেরিয়াস মনে হচ্ছে না? একটা রুল টানা খাতার পাতা, তাতে সবুজ কালিতে গোটা গোটা অক্ষরে লেখা কিছু অর্থহীন ইংরেজি কথা। মিস্ট্রির কিছুই নেই, বোঝাই যাচ্ছে যে সেটা বাচ্চার হাতের লেখা। সেই কারণেই কথাগুলোর কোনো মানে নেই। যেমন OKAH ও কাহা, RKAH, আর একদিকে LOKC। ও কাহা যে জাপানি নাম সে তো বোঝাই যাচ্ছে, বললেন লালমোহনবাবু। বাংলা নামটা না চিনে আগেই জাপানি নামটা চিনে ফেললেন, বলে ফেলুদা কাগজটা পকেটে পুরে নিল। একটা ভীষণ বুড়ো মুসলমান বেয়ারা দাঁড়িয়েছিল গাড়ি বারান্দার নিচে। সে আমাদের সেলাম করে আইয়ে বলে ভিতরে নিয়ে গেল। একটা চেনা গলা আগে থেকেই পাচ্ছিলাম। বৈঠকখানার চৌকাঠ পেরোতেই প্রীতিনবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। আরে আসুন আসুন, হে, সো কাইন্ড অফ ইউ টু কাম। ঘরে ঢুকে প্রথমেই চোখ চলে যায় দেয়ালের দিকে। 3 দেয়াল জুড়ে ছবির বদলে টাঙানো রয়েছে ফ্রেমে বাঁধানো মহেশ চৌধুরীর সংগ্রহ করা পিনে আটা সার সার ডানামেলা প্রজাপতি। প্রতি ফ্রেমে 8টা, সব মিলিয়ে 64, আর তাদের রঙের বাহারে পুরো ঘরটা যেন হাসছে। যার সংগ্রহ তিনি সোফায় বসেছিলেন, আমাদের দেখে হাসি মুখে উঠে দাঁড়ালেন। বুঝলাম ভদ্রলোক এককালে বেশ সুপুরুষ ছিলেন। টকটকে রং, দাড়িগো পরিষ্কার করে কামানো, চোখে রিমলেস চশমা, পরনে ফিনফিনে ধুতি আর গরদের পাঞ্জাবি আর ঘন কাজ করা কাশ্মীরি শাল। বুঝলাম এটা মহেশ চৌধুরীর 70 বছরের জন্মদিন উপলক্ষে স্পেশাল পোশাক। প্রীতিনবাবু শুধু ফেলুদার নামটাই জানেন, তাই বাকি দুজনের পরিচয় ফেলুদাকেই দিতে হলো। ভদ্রলোক কিছু বলার আগেই লালমোহনবাবু আমাদের অবাক করে দিয়ে বললেন, হ্যাপি বার্থডে টু ইউ স্যার। ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। থ্যাংক ইউ। বুড়ো মানুষের আবার জন্মদিন, এসব আমার বুমার কাণ্ড। যাক, আপনারা এসে গিয়ে খুব ভালোই হলো। তা ওয়্যার ইজ দ্য ডেড বডি খুঁজে বার করতে অসুবিধে হয়নি তো? প্রশ্নটা শুনে আমার আর লালমোহনবাবুর মুখ একসঙ্গে হাঁ হয়ে গেছে। ফেলুদা কিন্তু ভুরুটা একটু তুলেই নামিয়ে নিল। আগে না, অসুবিধে হয়নি। ভেরি গুড। আমি বুঝেছিলাম আপনি যখন গোয়েন্দা তখন হয়তো আমার সাংকেতিক ভাষা বুঝতে পারবেন, তবে আপনার 2 বন্ধু মনে হচ্ছে বোঝেননি। ফেলুদা এবারে বুঝিয়ে দিল, কৈলাস হচ্ছে কৈলাস। এবারে লক্ষ্য করলাম ঘরের ঠিক মাঝখানে একটা চিতাবাঘের ছালের ওপর বসে একটি বছর 5-এর মেয়ে ডান হাতে একটা চিমটের মতো জিনিস নিয়ে বাঁ হাতে ধরা একটি বিলিতি ডলের ভুরুর জায়গায় এক মনে চিমটি কাটছে। বোধহয় পুতুলের ভুরু প্লাগ করা হচ্ছে। আমি ওর দিকে চেয়ে আছি বলেই বোধহয় মহেশবাবু বললেন, ওটি আমার নাতনি, ওর নাম জোড়া মৌমাছি। আর তুমি জোড়া কাটারি, বলল মেয়েটি। বুঝলেন তো মিস্টার মিত্তির? ফেলুদা বলল, বুঝলাম। আপনার নাতনি হলেন বিবি, আর আপনি তার দাদু।
লালমোহনবাবু আমার দিকে ফ্যাল করে চেয়ে আছেন দেখে বুঝিয়ে দিলাম, বিবি হচ্ছে বিবি, আর দাদুর দা হলো কাটারি, আর দু হলো দুই। ফেলুদা আর আমি অনেক সময় বাড়িতে বসে এই কথার খেলা তৈরি করে খেলি, তাই এগুলো বুঝতে খুব একটা অসুবিধে হলো না। প্রীতিনবাবু দাদাকে ডাকি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা তিনজনে সোফায় বসলাম। মহেশবাবুর ঠোঁটের কোণে হাসি, তিনি এক দৃষ্টে চেয়ে রয়েছেন ফেলুদার দিকে। ফেলুদার তাতে অবশ্য কোনো উসকুসে ভাব নেই, সেও দিব্যি উল্টে চেয়ে আছে ভদ্রলোকের দিকে। ওয়েল ওয়েল ওয়েল, অবশেষে বললেন মহেশ চৌধুরী, সহায় আপনার খুব সুখ্যাতি করেছিল, তাই আপনি এসেছেন শুনে তিরিকে বললুম ভদ্রলোকে ডাক, তাকে একবার দেখি। আমার জীবনেও তো অনেক রহস্য, দেখুন যদি তার দু একটাও সমাধান করে দিতে পারেন। তিরি মানে আপনার তৃতীয় পুত্র কি? রাইট এগেন, আমি যে কথা নিয়ে খেলতে ভালোবাসি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ও বাতিকটা আমারও আছে। বাহ, সে তো খুব ভালো কথা। আমার নিজের ছেলেদের মধ্যে টেক্কা তবু একটু আধটু বোঝে, তিরির মাথা এদিকে একেবারেই খেলে না। তা যাকে, আপনার গোয়েন্দাগিরি করছেন কতদিন? বছর আসতে। আর উনি কি করেন মিস্টার গাঙ্গুলি? উনি লেখেন রহস্য উপন্যাস, জটায়ু ছদ্মনামে। বাহ, আপনার কম্বিনেশনটি বেশ ভালো তো। একজন রহস্য প্লট পাকান আর আরেকজন রহস্যের জট ছাড়ান। ভেরি গুড। ফেলুদা বলল, আপনার প্রজাপতি আর পাথরের সংগ্রহ তো দেখতেই পাচ্ছি, এছাড়া আরও কিছু জমিয়েছেন কি কোনোদিন? পাথরগুলো রাখা ছিল ঘরের একপাশে একটা বড় কাঁচের আলমারির ভিতর। এত রকম রঙের পাথর যে হয় আমার তা ধারণাই ছিল না, কিন্তু ফেলুদা হঠাৎ এই প্রশ্ন করলো কেন? ভদ্রলোকও বেশ অবাক হয়ে বললেন, হঠাৎ অন্য সংগ্রহের কথা জিজ্ঞেস করলেন যে? আপনার নাতনির হাতের চিমটেটাকে পুরনো টুইজার্স বলে মনে হচ্ছে, তাই। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। ভদ্রলোক ফেলুদার কথার ওপর তারিফ চাপিয়ে দিলেন। আপনার তো অদ্ভুত চোখ মশাই, আপনি ঠিকই ধরেছেন, ওটা স্ট্যাম্প কালেক্টরের চিমটেই বটে। ডাক টিকিট একটালে খুব জমিয়েছি, আর বেশ যত্ন নিয়ে সিরিয়াসলি জমিয়েছি। এখনো মাঝে মাঝে ওই গিবন্সের ক্যাটালগের পাতা উল্টোই, ওটাই আমার প্রথম হবি। যখন ওকালতি করি তখন আমার এক মক্কেল নাম দোরাবজি আমার উপর কৃতজ্ঞতা বসিয়ে একটি আস্ত পুরনো অ্যালবাম আমাকে দিয়ে দেয়। তার অবশ্যই নিজের শখ মিটে গিয়েছিল, কিন্তু এই জিনিস সহজে কেউ দেয় না। বেশ কিছু দুষ্প্রাপ্য টিকিটও ছিল সেই অ্যালবামে। আমি আসলে নিজে স্ট্যাম্প জমাই, আর ফেলুদারও একসময় ডাক টিকিটের নেশা হয়েছিল। ও বলল, সেই অ্যালবাম কি দেখা যায়? আগে ভদ্রলোক যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। অ্যালবাম? অ্যালবাম তো নেই ভাই, সেটা সেটা খোয়া গেছে। খোয়া গেছে? বলছি না, আমার জীবনে অনেক রহস্য, রহস্য বলতে পারেন, আবার ট্র্যাজেডিও বলতে পারেন।
তবে আজকের দিনটায় সেসব আলোচনা থাক। এসো এসো টেক্কা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। টেক্কা মানে বোঝাই যাচ্ছে যে ভদ্রলোকের বড় ছেলে। প্রীতিনবাবুর সঙ্গে এসে তিনি ঘরে ঢুকলেন। বয়সে প্রীতিনবাবুর চেয়ে বেশ কিছুটা বড়। ইনিও বেশ সুপুরুষ, যদিও একটু মোটার দিকে। আর প্রীতিনবাবুর মতো অত ছটফটে নন, বেশ একটা ভারভার্তিক ভাব আছে। দিদিকে মাইক সম্বন্ধে জিজ্ঞেস করলে আপনি ভালো জবাব পাবেন, বললেন মহেশ চৌধুরী। আর ইনি মাইকার কারবারি অরুণেন্দ্র, কলকাতায় অফিস, হাজারিবাগ যাতায়াত আছে ওই কর্মসূত্রে। আর দূরি বুঝি উনি? ফেলুদা রূপোর ফ্রেমে বাঁধানো একটা ছবির দিকে দেখালো। ফ্যামিলি গ্রুপ, মহেশবাবু, তার স্ত্রী আর 3 ছেলে। অন্তত বছর 25 আগে তো তোলা, কারণ বাপের দুপাশে দাঁড়ানো 2জন ছেলেই হাফ প্যান্ট পরা, আর তৃতীয়টি মায়ের কোলে। দাঁড়ানো ছেলে দুটির মধ্যে যে ছোট, সেই নিশ্চয়ই মহেশবাবুর দ্বিতীয় ছেলে। ঠিকই বলেছেন আপনি, বললেন মহেশবাবু। তবে দূরের সঙ্গে আপনার আলাপের সৌভাগ্য হবে কিনা জানি না, কারণ সে ভাগলবা। অরুণবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আসলে বীরেন বিলেত চলে যায় 19 বছর বয়সে, তারপর সে আর ফেরেনি। ফেরেনি কি? মহেশবাবুর প্রশ্নে কোথায় যেন একটা খটকার সুর। ফিরলে কি তুমি জানতে না বাবা? কি জানি, গত 10 বছর তো সে আমাকে চিঠিও লেখেনি। ঘরে এমন একটা থমথমে ভাব এসে গেছিল বলেই বোধহয় সেটা দূর করার জন্য মহেশবাবু হঠাৎ চাঙা হয়ে সোফা ছেড়ে উঠে পড়লেন। চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। অখিল আর যখন এখনো এলো না, তখন হাতে কিছুটা সময় আছে। তুমি উঠছো কেন বাবা? বললেন অরুণবাবু। আমি দেখিয়ে আনছি। নো স্যার, আমার প্ল্যান করা বাড়ি আমি দেখাবো। আসুন মিস্টার মিত্রি। দোতলায় উত্তরের রাস্তার দিকে একটা চমৎকার চওড়া বারান্দা। সেখান থেকে কানারি হিল দেখা যায়। বেডরুম 3টে, আর 3টেতেই এখন লোক রয়েছে। মাঝেরটায় থাকেন মহেশবাবু নিজে, এক পাশে বড় ছেলে আর অন্য পাশে স্ত্রী আর মেয়েকে নিয়ে প্রীতিনবাবু। নিচে একটা গেস্ট রুম আছে, তাতে এখন রয়েছেন মহেশবাবুর বন্ধু অখিল চক্রবর্তী। অরুণবাবু 2 সন্তানের মধ্যে বড়টি ছেলে, সে এখন বিলেতে, আর মেয়েটির সে মায়ের সঙ্গে কলকাতায় রয়ে গেছে। মহেশবাবুর বেডরুমেও দেখলাম কিছু পাথর আর প্রজাপতি রয়েছে। একটা বুকশেলফে পাশাপাশি রাখা অনেকগুলো একরকম দেখতে বইয়ের দিকে ফেলুদার দৃষ্টি গিয়েছিল। ভদ্রলোক বললেন ওগুলো ওর ডায়েরি। 40 বছর একটানা ডায়েরি লিখেছেন উনি। খাটের পাশে টেবিলে একটা ছোট্ট বাঁধানো ছবি দেখে লালমোহনবাবু বলে উঠলেন, আরে হে যে দেখছি মুক্তানন্দের ছবি। মহেশবাবু হেসে বললেন, আমার বন্ধু অখিল দিয়েছে ওটা। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, 3টে মহাদেশের শক্তি এর পিছনে। কারেক্ট, বললেন লালমোহনবাবু। বিরাট তান্ত্রিক সাধু, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্রই এর শিষ্য। বাহ, আপনি তো অনেক খবর রাখেন দেখছি। তা আপনিও এর শিষ্য নাকি? আগে না, তবে আমার পাড়ায় একজন আছেন। দোতলায় থাকতেই একটা গাড়ির শব্দ পেয়েছিলাম। নিচে এসে দেখি যে 2জনের কথা মহেশবাবু বলছিলেন তারা এসে গেছেন। একজন মহেশবাবুরই বয়সী, সাধারণ ধুতি পাঞ্জাবি আর গাঢ় খয়েরি রঙের আলোয়ান গায়ে। ইনি যে উকিল টুকিল ছিলেন না কোনো দিন সেটা বলে দিতে হয় না,
আর সাহেবেরও কোনো গন্ধ নেই এর মধ্যে। অন্য ভদ্রলোক মনে হলো 40-এর নিচে বয়স, বেশ হাসি খুশি সপ্রতিভ ভাব। মহেশবাবু আসতেই তাকে ঢিপ করে প্রণাম করলেন। বৃদ্ধ ভদ্রলোকটির হাতে মিষ্টির হাঁড়ি ছিল, সেটা তিনি প্রীতিনবাবুর হাতে চালান দিয়ে মহেশবাবুর দিকে ফিরে বললেন, আমার কথা যদি শোনো তো পিকনিকের পরিকল্পনাটা বাদ দাও। একে যাত্রা অশুভ, তার উপর বাঘ পালিয়েছে। শার্দুল বাবাজি যদি মুক্তানন্দের শিষ্যটিষ্য হন তাহলে একবার ছিন্নমস্তায় হাজিরা দেওয়াটা কিছুই আশ্চর্য নয়। মহেশবাবু আমাদের দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই। এই হচ্ছে কুডাক ডাকা ভদ্রলোকটি হলেন আমার অনেক দিনের বন্ধু, শ্রী অখিল বন্ধু চক্রবর্তী, এক্স স্কুল মাস্টার। জ্যোতিষচর্চা আর আয়ুর্বেদ হচ্ছে এনার হবি। আর ইনি হলেন শ্রীমান শঙ্করলাল মিশ্র, আমার অত্যন্ত স্নেহের পাত্র। বলতে পারেন আমার মিসিং পুত্রের স্থান অনেকটা অধিকার করে আছেন। সবাই যাবার জন্য তৈরি হচ্ছে দেখে অখিলবাবু আর একবার বললেন, তাহলে আমার আমার নিষেধ কেউ মানছে না তো? না ভাই, বললেন মহেশ চৌধুরী। আমি খবর পেয়েছি যে বাঘের নাম সুলতান, কাজেই সে মুসলমান, তান্ত্রিক নয়। ভালো কথা, মিস্টার মিত্তির যদি সময় পান তো সার্কাসটা একবার দেখে নেবেন। আমাদের ইনভাইট করেছিল পরশু। বৌমা আর বিবি দিদিমণিকে নিয়ে আমি দেখে এসেছি। দেশি সার্কাস যে এত উন্নতি করেছে জানতাম না। আর বাঘের খেলার তো তুলনাই নেই। কিন্তু পরশু নাকি বাঘের খেলায় গোলমাল হয়েছিল। সেটা তো খেলোয়াড়ের কোনো গণ্ডগোল নয়। জানোয়ারেরও তো মুড বলে একটা জিনিস আছে। সে তো আর কলের পুতুল না যে চাবি দিলেই লম্ফঝম্প করবে। কিন্তু সেই মুডের ঠেলা তো এখন সামলানো দায়, বললেন অরুণবাবু। শহরে তো প্যানিক, ওটাকে এক্ষুনি মেরে ফেলা উচিত। বিলিতি সার্কাস হলে এ জিনিস কখনোই হতো না। মহেশবাবু একটা শুকনো হাসি হেসে বললেন, হ্যাঁ, তুমি তো আবার বন্য পশু সংহার সমিতির সভাপতি কি না, তোমার হাত তো নিষ্পিস করবেই। রাজরাপ্পা রওনা হওয়ার আগে আর একজনের সঙ্গে আলাপ হলো। উনি হলেন প্রীতিনবাবুর স্ত্রী নীলিমা দেবী। একে দেখে বুঝলাম যে চৌধুরী পরিবারের সকলেই বেশ ভালো দেখতে। রাজরাপ্পা হাজারিবাগ থেকে 80 কিলোমিটার, 48 কিলোমিটার গিয়ে রামগড় পড়ে। সেখান থেকে বাঁয়ে রাস্তা ধরে গোলা বলে একটা জায়গা হয়ে ভেড়া নদী পর্যন্ত গাড়ি যায়। নদী হেঁটে পেরিয়ে খানিক দূর গিয়েই রাজরাপ্পা। শঙ্করলাল মিশ্রের গাড়ি নেই, তিনি আমাদের গাড়িতেই এলেন। দুজন বেয়ারাকেও নেওয়া হয়েছে পিকনিকের দলে। তাদের একজন হল বুড়ো নূর মোহাম্মদ, যে মহেশবাবুর ওকালতির জীবনের শুরু থেকে আছে। অন্যজন হল সন্ডামার্কা জগৎ সিং, যার জিম্মায় রয়েছে অরুণবাবুর বন্দুক আর টোটার বাক্স। মিস্টার মিত্রকে দেখে বেশ ভালো লেগেছিল, তার সঙ্গে কথা বলে আরও ভালো লাগলো। ভদ্রলোকের জীবনের ঘটনাও শোনবার মতো। শঙ্করলালের বাবা দীনদয়াল মিশ্র ছিলেন মহেশবাবুর দারোয়ান, আজ থেকে প্রায় 35 বছর আগে। যখন শঙ্করলালের বয়স 4, দীনদয়াল নাকি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দুদিন পরে এক কাঠুরে তার মৃতদেহ দেখতে পায় মহেশবাবুর বাড়ি থেকে প্রায় 7-8 মাইল দূরে একটা জঙ্গলের মধ্যে। কোনো জানোয়ারের হাতে যে তার মৃত্যু হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু দীনদয়াল ওই জঙ্গলে কেন গিয়েছিল সেটা জানা যায়নি। একটা পুরনো শিব মন্দির আছে সেখানে, কিন্তু দীনদয়াল নাকি কোনো দিন সেখানে যেত না।
এই ঘটনার পর থেকে নাকি মহেশবাবুর ভীষণ মায়া পড়ে যায় এই বাপ হারা 4 বছরের শিশু শঙ্করলালের ওপর। তিনি শঙ্করলালকে মানুষ করার ভার নেন। শঙ্করলালও খুব বুদ্ধিমান ছেলে। পরীক্ষায় সে বৃত্তি পায়। বিএ পাশ করে রাঁচিতে শঙ্কর বুক স্টোর্স নামে একটা বইয়ের দোকান খোলে। হাজারিবাগেও তার ব্রাঞ্চ আছে। 2 জায়গাতেই যাতায়াত আছে ভদ্রলোকের। এই খবরটা শুনে অবশ্যই লালমোহনবাবু জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না যে এই বইয়ের দোকানে কোনো বাংলা বইও পাওয়া যায় কিনা। নিশ্চয়ই, বললেন শঙ্করলাল, আপনারও বই বিক্রি করেছি আমরা। ফেলুদা সব শুনে বলল, মহেশবাবুর দ্বিতীয় ছেলে তাহলে আপনারই বয়সী ছিলেন? আসলে বীরেন্দ্র ছিল আমার চেয়ে কয়েক মাসের ছোট, বলল শঙ্করলাল। আমরা দুজন স্কুলে একই ক্লাসে পড়েছি। যদিও কলেজের পড়াটা ওরা 3 ভাই করেছে কলকাতায়, ওদের এক জ্যাঠামশায়ের বাড়িতে থেকে। আসলে বীরেনের তেমন পড়াশোনায় মন ছিল না। সে ছিল বেপরোয়া, রোম্যান্টিক প্রকৃতির ছেলে। 19 বছর বয়সে সে বাড়ি ছেড়ে চলে যায়। ফেলুদা বলল, মহেশবাবু কি সাধু সংসর্গ টর্গ করেন নাকি? আগে করতেন না মোটেই, তবে ওর জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমি যদিও দেখিনি, তবে শুনেছি যে এককালে নাকি মিলিটারি মেজাজ ছিল, প্রচুর মদ্যপান করতেন। সে সব এখন ছেড়ে দিয়েছেন। সাধুসঙ্গ না করলেও আমার বিশ্বাস যে আজ রাজরাপ্পায় পিকনিকের কারণ হচ্ছে ওই ছিন্নমস্তার মন্দির। এটা কেন বলছেন? উনি বাইরে বিশেষ প্রকাশ করেন না, কিন্তু আমি এর আগেও কয়েকবার রাজরাপ্পায় গিয়েছি ওর সঙ্গে। মন্দিরের সামনে এলে ওর মুখের ভাব বদলে যায়, এটা লক্ষ্য করেছি। অতীতে কি এমন ঘটনা ঘটে থাকতে পারে যার ফলে এটা হওয়া সম্ভব? সেটা আমি বলতে পারবো না। ভুলে যাবেন না যে আমি ছিলাম ওর দারোয়ানের ছেলে। 10:30 নাগাদ পরপর 3খানা গাড়ি এসে থামল ভেড়া নদীর ধারে। আমাদের গাড়িটা ছিল সবচেয়ে পেছনে। আমাদের সামনে প্রীতিনবাবুর গাড়ি। তিনিই প্রথমে নামলেন গাড়ি থেকে, হাতে টেপ রেকর্ডার, আর নেমেই চলে গেলেন বাঁয়ে জঙ্গলের দিকে। আমরাও সবাই নামলাম। মহেশবাবু ছিলেন প্রথম গাড়িতে। তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তাড়া নেই, নদী পেরিয়েই রাজরাপ্পা, সঙ্গে ফ্লাস্কে কফি আছে, একটু রিল্যাক্স করে তবে ওপারে যাত্রা করা যাক। আমরা সবাই নদীর দিকে এগিয়ে গেলাম। পাহাড়ে নদী, যাকে বলে খরস্রোতা। বর্ষার ঠিক পরে এই নদী পেরোনো নাকি মুশকিল, কারণ তখন জল থাকে হাঁটু অবধি। ছোট বড় মেজো সেজো নানান সাইজের সাদা কালো খয়েরি পাটকেলে চিটদার সব পাথর ডিঙিয়ে পাশ কাটিয়ে যুগ যুগ ধরে সেগুলোকে মোলায়েম করে পালিশ করে ব্যস্তবাগিস ভেড়া নদী তড়িঘড়ি ছুটে চলেছে দামোদরে ঝাঁপিয়ে পড়বে বলে। এই ঝাঁপের জায়গাই হলো রাজরাপ্পা। নীলিমা দেবী কফি ঢেলে দিলেন কাগজের কাপে। আমরা সবাই একে একে গিয়ে নিয়ে এলাম। প্রীতিনবাবুকে বোধহয় নদীর শব্দ বাঁচিয়ে পাখির ডাক রেকর্ড করতে হবে বলে বনের একটু ভিতর দিকে যেতে হয়েছে। পাখি যে ডাকছে নানা রকম, সেটা ঠিকই। এখানে এসে নতুন যাদের সঙ্গে আলাপ হলো, ফেলুদার কায়দায় তাদের একটু স্টাডি করার চেষ্টা করলাম। বয়সে যে সবচেয়ে ছোট, সে তার ডলটাকে একটা পাথরের ওপর বসিয়ে দিয়ে বলল, চুপটি করে বসে থাকো, দুষ্টুমি করলেই ভেড়া নদীতে ফেলে দেব, তখন দেখবে মজা। অরুণবাবু হাত থেকে কাগজের কাপ ফেলে দিয়ে একটু দূরে একটা ঝোপের মধ্যে অদৃশ্য হলেন।
আর তারপরেই ঝোপের মাথার ওপর ধোঁয়া দেখে বুঝলাম যে এই বয়সেও ভদ্রলোক বাপের সামনে সিগারেট খান না। মহেশ চৌধুরী হাত দুটো পিছনে জড়ো করে নদীর কাছেই দাঁড়িয়ে এক দৃষ্টি জলের দিকে চেয়ে আছেন। ফেলুদা দুটো পাথর ঠোকাঠুকি করে সেগুলো চকমকি কিনা পরীক্ষা করছিল। অখিলবাবু তার দিকে এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, আপনার রাশিটা কি জানা আছে? ফেলুদা বলল, কুম্ভ। সেটা গোয়েন্দার পক্ষে ভালো না খারাপ? নীলিমা দেবী মাটি থেকে একটা বুনো হলদে ফুল তুলে সেটা খোপায় গুঁজে লালমোহন বাবুর দিকে এগিয়ে গিয়ে কি একটা বলায় লালমোহনবাবু মাথাটা পিছনে হেলিয়ে স্মার্টলি হাসতে গিয়ে এক লাফে বায় সরে গেলেন। আর নীলিমা দেবী খোলা হাসি হেসে বললেন, সে কি, আপনি গিরগিটি দেখে ভয় পাচ্ছেন? শঙ্করলালকে খুঁজতে গিয়ে দেখি উনি ইতিমধ্যে কখন জানি নদী পেরিয়ে গিয়ে ওপারে একজন গেরুয়াধারী ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। একটা বাসে কিছু যাত্রী এসেছিল, তারা একটুক্ষণ আগেই নদী পেরিয়েছে, সেটা দেখেছিলাম। কফি খাওয়া শেষ, প্রীতিনবাবু এসে গেছেন, তাই আমরা ওপারে যাবার জন্য তৈরি হলাম। ধুতি, শাড়ি, প্যান্ট সবই একটু ওপরের দিকে উঠে গেল। বিবি চড়ে বসল বুড়ো নূর মোহাম্মদের পিঠে। লালমোহনবাবু জলে নামবার আগে মনে হলো চোখ বুজে কি যেন বিড়বিড় করে নিলেন। পেরোবার সময় বার তিনি বেসামাল হতে হতে সামলে নিলেন, আর ওপারে পৌঁছেই বললেন যে ব্যাপারটা যে এত সহজ সেটা উনি ভাবতেই পারেননি। বাকি পথটার দুপাশে গাছপালা ছিল, যদিও সেটাকে জঙ্গল বলা চলে না। তাও লালমোহনবাবু সেদিকে বারবার আর চোখে চাওয়াতে বুঝলাম উনি বাঘের কথা ভোলেননি। একটা মোড় ঘুরতেই থিয়েটারের পর্দা সরে যাওয়ার মতো চোখের সামনে রাজরাপ্পা বেরিয়ে পড়াতে লালমোহনবাবু এত জোরে বাহ বললেন যে পাশের গাছ থেকে একসঙ্গে দুটো ঘুঘু উড়ে পালালো। অবশ্যই বাহ বলা যথেষ্ট কারণ ছিল। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে দুটো নদীই দেখা যাচ্ছে। বাঁ দিকের উত্তরে ভেড়া আর ডাইনি নিচে দামোদর। জলপ্রপাতের জায়গাটা দেখতে হলে আরও এগিয়ে বাঁয়ে যেতে হবে, যদিও শব্দটা এখান থেকেই পাচ্ছি। সামনে আর নদীর ওপারে বিশাল বিশাল কচ্ছপের পিঠের মতো পাথর, দূরে বন, আর আরও দূরে আবছা পাহাড়ের লাইন। মন্দির আমাদের বাঁয়ে 20 হাতের মধ্যে, বোঝাই যায় অনেক দিনের পুরনো, কিন্তু সেটাকে আবার নতুন করে সাজগোজ করানো হয়েছে। এই কদিন আগেই কালী পুজোতে এখানে মোষ বলি হয়েছে বলে শুনলাম। লালমোহনবাবু বললেন এককালে নির্ঘাত নরবলি হতো। অবশ্যই সেটা যে খুব ভুল বলেছেন তা হয়তো না। বাসে যেসব যাত্রী এসেছে তাদের দৃশ্য দেখার উৎসাহ নেই, তারা সবাই মন্দিরের সামনে জড়ো হয়েছে। শঙ্করলাল ঠিকই বলেছেন। মহেশ চৌধুরী প্রায় মিনিট খানেক ধরে মন্দিরের দরজার দিকে চেয়ে রইলেন, যদিও অন্ধকারের বিগ্রহটা প্রায় দেখাই যায় না। তারপর ধীরে ধীরে চলে গেলেন অন্যরা যেদিকে গেছে সেই দিকে। আমরা তিনজনও সেই দিকেই এগিয়ে গেলাম। খানিকটা যেতেই ফলসটা দেখতে পেলাম, যেখানে বালির ওপর শতরঞ্চি পাতা হচ্ছে, সেখান থেকে ওটা দেখা যাবে। লালমোহনবাবু বললেন, এটা কিন্তু ফাউ হয়ে গেল মশাই। হাজারিবাগ এসে সেকেন্ড দিনেই একজন রিটায়ার্ড অ্যাডভোকেটের জন্মদিনে পিকনিকে ইনভাইটেড হবেন, এটা কি ভাবতে পেরেছিলেন? এ তো সবে শুরু, বলল ফেলুদা। বলছেন? দাবা খেলেছেন কখনো? রক্ষে করুন মশাই। তাহলে ব্যাপারটা বুঝতেন। দাবার শেষ দিকে যখন
দুপক্ষের 5টি কি 7টি ঘুঁটি বোর্ডের এখানে ওখানে দাঁড়িয়ে থাকে। তখন অনড় অবস্থাতেই তাদের পরস্পরের মধ্যে একটা বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে। যারা খেলছে তাদের প্রত্যেকটি স্নায়ু দিয়ে ব্যাপারটা অনুভব করে। এই চৌধুরী পরিবারটিকে দেখে আমার ওই দাবার ঘুঁটির কথা মনে হচ্ছে। যদিও কে সাদা, কে কালো, আর কে রাজা আর কে মন্ত্রী তা এখনো বুঝিনি। আমরা মন্দির আর পিকনিকের জায়গার মাঝামাঝি একটা জায়গায় একটা অশ্বত্থ গাছের তলায় পাথরের উপর বসলাম। 11টাও বাজেনি এখনো, খাবার তাড়া নেই। সবাইয়ের মধ্যে একটা নিশ্চিন্ত ঢিলেঢালা ভাব। অখিলবাবু বালিতে উবু হয়ে বসে বিবিকে হাত নেড়ে কি যেন বোঝাচ্ছেন। নীলিমা দেবী শতরঞ্চিতে বসে তার ব্যাগের ভিতর থেকে একটা ইংরেজি পেপার ব্যাগ বার করলেন। সেটা নির্ঘাত ডিটেকটিভ বই। প্রীতিনবাবু একটা ঢিবির ওপর বসে তার টেপ রেকর্ডারে একটা নতুন ক্যাসেট ভরলেন। অরুণবাবু জগৎ সিংয়ের কাছ থেকে তার বন্দুকটা নিলেন। মহেশবাবু মাটি থেকে একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে সেটা নেড়েচেড়ে দেখে আবার ফেলে দিলেন। শঙ্কর লালকে দেখছি না, বললেন লালমোহনবাবু। আছেন, তবে দূরে, বলল ফেলুদা। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম মন্দির ছাড়িয়ে আরও বেশ কিছুটা দক্ষিণে একটা গাছের তলায় দাঁড়িয়ে শঙ্করলাল কিছুক্ষণ আগে দেখা সেই গেরুয়াধারীটির সঙ্গে কথা বলছেন। একটু যেন সাসপিশাস বলে মনে হচ্ছে, মন্তব্য করলেন লালমোহনবাবু। ফেলুদারও সাসপিশাস মনে হচ্ছে কিনা সেটা জানবার আগেই আমাদের পাশে এসে দাঁড়ালেন অরুণবাবু, তার হাতে বন্দুক। ওটা দিয়ে কি বাঘ মারা যায়? জিজ্ঞেস করলো ফেলুদা। সার্কাসের বাঘ এত দূরে আসবে না, হেসে বললেন অরুণবাবু। সাম্বার মেরেছি এটা দিয়ে, তবে সাধারণত পাখিটাকেই মারি। এটা 22। তাই তো দেখছি। আপনি স্বীকার করেন? শুধু মানুষ। আপনার কি কোনো এজেন্সি আছে নাকি, না প্রাইভেট? ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা একটা কার্ড অরুণবাবুকে দিয়ে দিল। ভদ্রলোক বললেন, থ্যাঙ্কস, কখন কাজে লেগে যায় তো বলা যায় না। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেই দিকেই আবার চলে গেলেন। ফেলুদা এই ফাঁকে কখন যে সেই সকালের কাগজটা পকেট থেকে বের করেছে সেটা দেখতেই পায়নি। লালমোহনবাবু কাগজটার দিকে ঝুঁকে পড়ে বললেন, বাংলা নামের কথা কি বলছিলেন মশাই? এই দেখুন। ফেলুদা পাশাপাশি লেখা 4টে ইংরেজি অক্ষরের দিকে দেখালো। লালমোহনবাবু ভুরু কুঁচকে বললেন, ওটা তো মনে হচ্ছে লক লিখতে গিয়ে বানান ভুল করে LOKC লিখেছে। LOKC? আমি চেঁচিয়ে উঠলাম। এরকমভাবে ইংরেজি অক্ষরে বাংলা কথা আমিও লিখেছি ছেলেবেলায়। বাহ, বললেন লালমোহনবাবু। সত্যি তো? আর এই জাপানি নামটা? ওকাহা, এটা একটা বাংলা সেন্টেন্স। OKAHA। OKAHA? এটা একটা বাংলা সেন্টেন্স? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? OKAHA, এটা তাড়াতাড়ি বলুন তো, না থেমে। দেখুন তো কীরকম শোনায়। এবার লালমোহনবাবুর মুখে একটা বিস্ময় আর খুশি মেশানো ভাব দেখা দিল। OKAHA? ওয়ান্ডারফুল! বাহ বাহ, এই তো জলের মতো সোজা। SO, এসো। DO, দিও। NADO মানে NADO। আর
NHENHE। ও বাবা, এ যে বিরাট সেন্টেন্স! এর তো শেষ নেই মশাই। AKLOADBBBBSO ADK এসো আরো ADK এসো ATKLO PCLO ROT OT DDOK OJT RO OG। এ বড় বড়, এ আমার সাধ্যি নেই। ধৈর্য নেই বলুন। তো সে পর পাঞ্চুয়েট করে নিলে জলের মতো সোজা। খুব বেশি না ঠেকেই পড়ে গেলাম আমি। কে এলো, এটি বিবি। বিবি এসো, এদিকে এসো, আরও এদিকে এসো। এটিকে এলো, পিসি এলো। আর ওটি, ওটি দিদি। ওকে, ও জেঠি। আর ও ঝি। ওটা কোথায় পেলেন আপনারা? মহেশবাবু হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এসেছেন। আপনার বাগানের ধারে পড়েছিল, বলল ফেলুদা। বিবি দিদিমণির সঙ্গে একটু খেলা করছিলাম আর কি, সেটা আন্দাজ করেছি, বলল ফেলুদা। আমরা তিনজনেই উঠতে যাচ্ছিলাম, ভদ্রলোক বাধা দিয়ে আমাদের পাশেই পাথরের ওপর বসে পড়লেন। আরেকটি কাগজ দেখাবো আপনাদের। মহেশবাবুর মুখে আর হাসি নেই। পকেট আর মানিব্যাগ বার করে তার ভিতর থেকে একটা পুরনো ভাঁজ করা পোস্টকার্ড বার করলেন। আমার দ্বিতীয় পুত্রের শেষ পোস্টকার্ড। ফেলুদা পোস্টকার্ডটা নিয়ে ভাঁজ খুলল। একদিকে রঙিন ছবি, লেক সমেত জুরিক শহরের দৃশ্য। উল্টো দিকে শুধুই নাম ঠিকানা দেখে আমরা সকলেই বেশ অবাক। মহেশবাবু বললেন, শেষের দিকে ও তাই করত, শুধু জানান দিয়ে দিত যে কোথায় আছে। আগেও 2-1 লাইনের বেশি লেখেনি কখনো। ভদ্রলোক ফেলুদার হাট থেকে পোস্টকার্ডটা নিয়ে আবার ভাঁজ করে ব্যাগে রেখে দিলেন। ফেলুদা বলল, বীরেনবাবু বিলেতে কি করতেন সেটা জানতে পেরেছিলেন? মহেশবাবু মাথা নাড়লেন। মামুলি চাকরি করার ছেলে ছিল না বীরেন। সে ছিল যাকে বলে রেবেল, একটা অগ্নিস্ফুলিঙ্গ, গতানুগতিকের একেবারে বাইরে, জানেন। তার আবার একটি হিরো ছিল, বাঙালি হিরো। 100 বছর আগে তিনিও নাকি বাড়ি থেকে পালিয়ে জাহাজের খালাসি হয়ে বিলেত যান। তারপর শেষ পর্যন্ত ওই ব্রাজিল না মেক্সিকো কোথায় গিয়ে যেন আর্মিতে ঢুকে কর্নেল হয়ে সেখানকার যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান। সুরেশ বিশ্বাস কি? ফেলুদা জিজ্ঞেস করল। লালমোহনবাবুরও চোখ চকচক করে উঠেছে। বললেন, ইয়েস ইয়েস, সুরেশ বিশ্বাস, ব্রাজিলে মারা যান ভদ্রলোক, কর্নেল সুরেশ বিশ্বাস। মহেশবাবু বললেন, ঠিকই বলেছেন, ওই নাম। থেকে আবার তার একটা জীবনী জোগাড় করেছিল, আর সেটা পড়েই ওর ওই অ্যাডভেঞ্চারের শখ হয়। আমি বাধা দিইনি, জানতাম দিলে কোনো ফল হবে না। উধাও হয়ে গেল। তারপর মাস 2 পরে এলো ইউরোপ থেকে এক চিঠি। হল্যান্ড, সুইডেন, জার্মানি, অস্ট্রিয়া, কি করছে কিছুই বলে না, শুধু জানিয়ে দেয় যে সে আছে। চলে গেছে বলে
যেমন দুঃখ হতো তেমনি নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছে বলে গর্ব হতো। তারপর তারপর 67-এর পর আর চিঠি নেই। মহেশবাবু কিছুক্ষণ উদাস চোখে দূরের গাছপালার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, সে আর আমার কাছে আসবে না। এত সুখ আমার আমার কপালে নেই। আমার উপরে যে অভিশাপ লেগেছে। সে কি হে, তুমি আবার অভিশাপ টভিশাপে বিশ্বাস করো কবে থেকে? অখিলবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। মহেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি আমার কোষ্ঠী বিচার করেছো অখিল, মানুষটাকে বিচার করনি। ওইখানেই তো ভুল, বললেন অখিলবাবু। মানুষের কুষ্টি, মানুষের রাশি, গ্রহ, লগ্ন এসবের থেকে তো আর মানুষ আলাদা নয়। তোমায় বলেছিলুম সেই 42-তে যে তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসছে, মনে আছে তোমার? শুনুন মশাই, ফেলুদার দিকে ফিরলেন অখিলবাবু। এই যে দেখছেন একে, এখন দেখলে বুঝতে পারবেন কি যে ইনি এককালে রাঁচি টু নেতারহাট যাবার পথে এর একটি পুরনো ফোর্ড গাড়ি বিকল হয়ে যাওয়ায় তার উপর রাগ করে সেটাকে পাহাড় থেকে 1000 ফুট নিচে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ? মহেশবাবু উঠে পড়েছিলেন, বললেন, বয়সের সঙ্গে মানুষ যে বদলায় সেটা কি বলে দিতে জ্যোতিষীর দরকার হয়? কথাটা বলে মহেশবাবু উত্তর দিকে চলে গেলেন, বোধহয় পাথরের সন্ধানে। অখিলবাবু বসলেন তার জায়গায়। বেশ গল্প বলার মুডে ছিলেন ভদ্রলোক। বললেন, আশ্চর্য লোক এই মহেশ। আমি ওর পড়শি ছিলাম, যদিও অন্য দিক দিয়ে ব্যবধান বিস্তর। আমি শিক্ষক আর ও হচ্ছে উদীয়মান অ্যাডভোকেট। ও ছেলেদের টিউশনি করেছি কিছুদিন, সেই থেকেই আলাপ। অ্যালোপ্যাথিতে একেবারে আস্থা ছিল না, তাই অসুখ টসুখ করলে মাঝে মাঝে শিকড় বাকল চেয়ে নিত আমার কাছে। সামাজিক ব্যবধানটা কোনোদিন বুঝতে দিত না। আমার ছেলেকেও নিজের ছেলের মতোই স্নেহ করত, কোনো স্নবারই ছিল না। ও, আপনার ছেলে কি করে? কে? অধীর? অধীর ইঞ্জিনিয়ার, বোকারোয় আছে। এই খড়গপুরে পাশ করে ডুসেলডর্ফে চাকরি নিয়ে চলে গেছিল। বিদেশেই ছিল বছর 10, তারপর একটা বিস্ফোরণের শব্দ অখিলবাবুর কথা থামিয়ে দিল। বন্দুক বন্দুক চেঁচিয়ে উঠল বিবি। জেঠু পাখি মেরেছে, আমরা রাত্রে তিতিরের মাংস খাবো। মহেশ আমার কোথায় গেল? অখিলবাবু যেন একটু চিন্তিতভাবেই উঠে পড়লেন। পাথর খুঁজতে গিয়ে আবার পা কড়কে টড়কে পড়ে গেলেই জন্মদিনটাই। পিকনিক বলে মনেই হচ্ছে না। কৃতিনবাবুর স্ত্রী হাতের বইটা বন্ধ করে শতরঞ্চির উপর রেখে উঠে আমাদের দিকে এগিয়ে এলেন। উফ, সবাই এমন ছড়িয়ে আছে কেন বলুন তো? খিদে পেলেই সুরসুর করে সবাই এসে হাজির হবে, বলল ফেলুদা। আচ্ছা, কিছু খেললে হতো না? তাস? বললেন লালমোহনবাবু। আমি কিন্তু স্ক্রু ছাড়া আর কিচ্ছু জানি না। তাও আবার ঢিলে, বলল ফেলুদা। তাস তো আনিনি সঙ্গে, এমনি মুখে মুখে কিছু খেলা যেতে পারে। জল মাটি আকাশ হলে অবশ্য লালমোহনবাবু যোগ দিতে পারেন, বলল ফেলুদা। সেটা আবার কি মশাই? খুব সহজ, বললেন নীলিমা দেবী। ধরুন, আপনার দিকে তাকিয়ে আমি জল মাটি আকাশ এই 3টের যে কোনো একটা বলে 10 গুনতে শুরু করব। জল বললে জলের, মাটি বললে মাটির, আর আকাশ বললে আকাশের যে কোনো একটা প্রাণীর আপনার নাম করতে হবে ওই 10 গুণার মধ্যে। এটা খুব কঠিন খেলা বুঝি?
খেলে দেখুন না একবার, আমি আপনাকেই প্রশ্ন করছি। বেশ, রেডি। লালমোহনবাবু দম নিয়ে সোজা হয়ে যোগাসনে বসলেন। নীলিমা দেবী ভদ্রলোকের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আকাশ! 1 2 3 4 5 6 7 8 9, বেঙুর বেঙুর। ফেলুদা অবশ্যই জানতে চাইল যে বেঙুরটা কোন গ্রহের আকাশে চড়ে বেড়ায়। তাতে লালমোহনবাবু বললেন যে ব্যাং, হাঙর আর বেলুন, এই 3টে উনি ভেবে রেখেছিলেন, কিন্তু বলার সময় তালগোল পাকিয়ে গেছে। তাতে ফেলুদা বলল যে বেলুনকে প্রাণী বলা যায় কিনা সে বিষয়ে সন্দেহ আছে, কিন্তু লালমোহনবাবু কথাটা মানতেই চাইলেন না। বললেন, বেলুনে তো অক্সিজেন লাগে, আর প্রাণীরাও অক্সিজেন ছাড়া চলে না, সুতরাং প্রাণী বলবো না কেন মশাই? ফেলুদা বলল যে সে হাওয়া, হাইড্রোজেন আর হিলিয়ামের বেলুনের কথাও সে শুনেছে, এমনকি কয়লার গ্যাসের বেলুনের কথাও শুনেছে, কিন্তু অক্সিজেন বেলুনের কথা এই প্রথম শুনল। নীলিমা দেবীর তর্ক থামানোর জন্য হাত তুলেছিলেন, ঠিক এমন সময় একটা ঘটনা ঘটল যে তর্ক আপনিই থেমে গেল। প্রীতিন্দ্রবাবু, মানুষ একসঙ্গে দুঃখ আর আতঙ্ক অনুভব করলে তার যে কীরকম ভাবভঙ্গি হতে পারে, লিওনার্দো ডা ভিঞ্চির করা তার একটা ড্রয়িং ফেলুদা একবার আমাকে দেখিয়েছিল। প্রীতিনবাবুর চেহারা অবিকল সেই ছবির মতো। ভদ্রলোক একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। নীলিমা দেবী ছুটে গেলেন স্বামীর দিকে, যদিও ফেলুদা তার আগেই পৌঁছে গেছে, কিন্তু ভদ্রলোকের মুখ দিয়ে কথা বেরোতে বেশ সময় লাগলো। বাবা বাবা বললেন প্রীতিনবাবু, আর তার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা পিছন দিকে নির্দেশ করল। মহেশবাবুকে যখন বাড়িতে আনা হয় তখন প্রায় 2:30। তখনও জ্ঞান হয়নি ভদ্রলোকের। মাথায় চোট লেগেছে, দাঁড়ানো অবস্থা থেকে শটান পড়েছিলেন মাটিতে। ডাক্তার বলছেন হার্ট অ্যাটাক। ভদ্রলোকের হার্ট এমনিতেই দুর্বল ছিল, তার উপর এই বয়সে হঠাৎ কোনো কারণে শখ পেলে এরকম হওয়া অস্বাভাবিক নয়। মোট কথা, তার অবস্থা একদমই ভালো নয়। সেরে ওঠার সম্ভাবনা আছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। রাজরাপ্পায় আমরা যেখানে বসেছিলাম তার উত্তরে খানিকটা দূরে একটা বেশ বড় পাথরের পিছনে একটা খোলা জায়গায় মহেশবাবুকে পাওয়া যায়। এটা কোনোদিন ভুলব না যে আমরা যখন সেখানে পৌঁছলাম তখন তার কাছেই 2 হলদে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। প্রীতিনবাবু পাহাড় বেয়ে উপরের দিকের জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথে কিছু দূর নেমে এসে একটা ঝোপ পেরিয়ে নিচের দিকে চেয়ে দেখেন যে মহেশবাবু মাটিতে পড়ে আছেন। তিনি তো ভেবেছিলেন যে ভদ্রলোক মারাই গেছেন, তাই ওরকম চেহারা করে এসেছিলেন খবর দিতে। ফেলুদা গিয়েই মহেশবাবুর নাড়ি ধরে বলল যে তিনি এখনো বেঁচে আছেন। তার মাথাটা পড়েছিল একটা থান ইটের সাইজের পাথরের উপর, তার ফলে খানিকটা রক্ত বেরিয়ে পড়েছিল পাথর আর বালির উপর। আমরা মহেশবাবুর কাছে পৌঁছানোর মিনিট খানেক পরে প্রথম এলেন অরুণবাবু, তার হাতে বন্দুক। তারপর এলেন অখিলবাবু, আর সব শেষে এলেন শঙ্করলাল মিশ্র। শেষের ভদ্রলোকটিকে যেরকম ভেঙে পড়তে দেখলাম তাতে বুঝলাম যে মহেশবাবুর প্রতি তার টান কতটা গভীর। এই অবস্থায় আমাদের পক্ষে মহেশবাবুকে তুলে ভেড়া নদী পেরিয়ে হাজারিবাগ নিয়ে আসা অসম্ভব, তাই ভদ্রলোকের 2 ছেলে তৎক্ষণাৎ চলে গেলেন শহরে। ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে লাগলো প্রায় 2.5 ঘন্টা, আর কৈলাসে পৌঁছতে আরও 1 ঘন্টা। আমরা কিছুক্ষণ কৈলাসেই রয়ে গেলাম। পিকনিক আর হয়নি, তাই কারুর কিছু খাওয়াও হয়নি।
কিন্তু এই অবস্থার মধ্যে প্রীতিনবাবুর স্ত্রী আমাদের জন্য পরোটা, আলুর দম, মাংসের কাবাব ইত্যাদি এনে দিলেন। আশ্চর্য শক্ত বলতে হবে ভদ্রমহিলা। বিবি অবশ্য ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না, বলছে দাদু নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আমরা বৈঠকখানাতেই বসেছিলাম। অরুণবাবু ডাক্তারের সঙ্গে ছিলেন বাপের ঘরে। প্রীতিনবাবু মাঝে মাঝে এসে ভদ্রতার খাতিরে আমাদের সঙ্গে দু একটা কথা বলে যাচ্ছিলেন। এই কয়েক ঘন্টার মধ্যে তিনি একবারও মুখ খোলেননি। অখিলবাবুর মুখে একটাই কথা, এত করে বললাম তাও কথা শুনল না। আমি জানতাম যে আজ কিছু একটা তো অঘটন ঘটবে। 4টে নাগাদ আমরা উঠে পড়লাম। প্রীতিনবাবু ছিলেন, তাকে বললাম কাল এসে খবর নিয়ে যাব যে মহেশবাবু কেমন থাকেন। বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলাম 3 জন। একদিনে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলে মাথাটা কেমন ভোঁ ভোঁ করে। আমার সেই একই অবস্থা। ফেলুদা তো কথাই বলছে না, তার মানে তার ভাবনা চিন্তাগুলোকে গুছিয়ে ফেলছে। আমি জানি যে ও এখন বেশি কথা বলা একদমই পছন্দ করে না, তাও একটা জিনিস না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, ডাক্তার বলেছেন যে একটা শক পেলে এরকম হতে পারে, কিন্তু রাজরাপ্পাতে কি শক পেতে পারেন মহেশবাবু? গুড কোয়েশ্চেন। আজকের ঘটনার ওই একটা ব্যাপারই আমার কাছে অর্থপূর্ণ। অবশ্যই শক পেয়েছেন কিনা নিশ্চিতভাবে বলা যায় না এখনো। সেটা ভদ্রলোক সুস্থ হয়ে উঠলেই ক্লিয়ার হয়ে যাবে, বললেন লালমোহনবাবু। উঠবেন কি সুস্থ হয়ে? মহেশবাবু সম্বন্ধে ফেলুদার মনে যে কৌতূহলের ভাব জেগেছে সেটা আজ কৈলাসের বৈঠকখানায় বসেই বুঝতে পারছিলাম। বেশিরভাগ সময়টাই ও ঘরের জিনিসপত্র, আলমারির বই এসব দেখে কাটিয়েছে। ভাবটা যে তদন্ত করছে তা নয়, বেশ ঢিলে ঢালা। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও সব কিছু মনে মনে নোট করে নিচ্ছে। সেই ফ্যামিলি গ্রুপটাও হাতে তুলে নিয়ে দেখলো প্রায় 5 মিনিট ধরে। আদিবাসী গ্রাম থেকে মাদলের শব্দ ভেসে আসছে। হঠাৎ খেয়াল হলো যে আজ ম্যাজেস্টিক সার্কাসের বাঘটার তো কোনো খবর পাওয়া যায়নি। অবশ্যই ধরা পড়লে নিশ্চয়ই জানা যেত, অন্তত পুলাকি প্রসাদ নিশ্চয়ই জানাতো। ঠান্ডাটা পড়েছে। লালমোহনবাবু তাই মাংকি ক্যাপটা আরও টেনে নামিয়ে নিয়ে বললেন, সিগনিফিক্যান্ট ব্যাপার। ভদ্রলোক বোধহয় ভেবেছিলেন যে আমরা দুজনেই জিজ্ঞেস করব ব্যাপারটা কি। সেটা না করাতে শেষে নিজেই বললেন, যে সময় ঘটনাটা ঘটল তখন কিন্তু মিসেস প্রীতিন আর খুকি ছাড়া আর কে কি করছিল তা আমরা কেউই জানি না। কেন জানবো না? অরুণবাবু পাখি মারার চেষ্টা করছিলেন, প্রীতিনবাবু পাখির ডাক রেকর্ড করছিলেন, অখিলবাবু মহেশবাবুকে খুঁজছিলেন, আর শঙ্করলাল তার ওই সন্ন্যাসী বন্ধুর সঙ্গে গল্প করছিলেন, আর পেয়ারা দুজন আমাদের 20 হাত দূরে ওই শিমুল গাছের তলায় বসে বিড়ি খাচ্ছিল। বিয়ারেদের তো আমিও দেখেছি মশাই, কিন্তু আর সবাই যে সত্যি কথা বলছে সেটা জানছেন কি করে? যাদের সঙ্গে মাত্র কয়েক ঘন্টার আলাপ, তাদের আচরণ সম্বন্ধে এত চট করে সন্দেহ প্রকাশ করতে আমি রাজি নই। তা বটে, তা বটে। ডিনারের মাঝখানে লালমোহনবাবু হঠাৎ একটা নতুন কথা ব্যবহার করলেন, সুপার কেলেঙ্কারি। এটাও বলা দরকার যে কথাটা বলার সময় তিনি চেয়ার ছেড়ে প্রায় 6 ইঞ্চি লাফিয়ে উঠেছিলেন। ফেলুদা স্বভাবতই জিজ্ঞেস করলো ব্যাপারটা কি। আরে মশাই, একটা জরুরি কথাই তো বলা হয়নি। সাংঘাতিক ক্লু,
যেখানে ডেড বডি মানে থুড়ি মহেশবাবু পড়েছিলেন, তার এক পাশে পায়ে কি জানি ঠেকতে চেয়ে দেখি প্রীতিনবাবুর টেপ রেকর্ডার। সেটা সঙ্গে এনেছেন? ভাবলুম পরে তুলে ভদ্রলোককে দেব, তা তখন যা অবস্থা, কিন্তু ফেরার সময় দেখি সেটা আর নেই। প্রীতিনবাবুই তুলে নিয়েছিলেন বোধহয়। দূর মশাই, প্রীতিনবাবু ওই দিকটাতেই ঘেঁষেননি। তাছাড়া জিনিসটা পড়েছিল একটা ঝোপড়ার মধ্যে, পায়ে না ঠেকলে চোখেই পড়তো না। ফেলুদা ব্যাপারটা নিয়ে কি যেন একটা মন্তব্য করতে যাচ্ছিল, এমন সময় একটা টেলিফোন এলো। অরুণবাবু। ফেলুদা দুটো একটা কথা বলেই ফোনটা রেখে বলল, কৈলাস চল, মহেশবাবুর জ্ঞান হয়েছে, আমার নাম করছেন। গাড়িতে কৈলাস যেতে লাগলো ঠিক 1 মিনিট। মহেশবাবুর ঘরে সকলেই রয়েছেন, এক বিবি ছাড়া। ভদ্রলোকের মাথায় ব্যান্ডেজ, চোখ আধবোজা, হাত দুটো বুকের উপর জড়ো করা। ফেলুদাকে দেখে মুখে যে হাসিটা দেখা দিল, সেটা প্রায় চোখে ধরাই পড়ে না। তারপর তার ডান হাতটা উঠে তর্জনীটা সোজা হলো। একটা কাজের কথা বলছেন কি? ভদ্রলোকের মাথাটা সামান্য নড়ে উঠল হ্যাঁর ভঙ্গিতে। তারপর তর্জনীর পাশে মাঝের আঙুলটাও উঠে দাঁড়ালো, 1-এর জায়গায় 2। এইটুকু বলে দুটো আঙুল আবার ভাঁজ হয়ে গিয়ে সেই জায়গায় বুড়ো আঙুলটা সোজা হয়ে উঠে এদিক ওদিক নড়ল। তারপর ভদ্রলোক বেশ কষ্ট করে ঘাটটা ডান দিকে ঘোরালেন। ওদিকে বেডসাইড টেবিল, তার উপর মুক্তানন্দের ছবি। ছবির দিকে হাতটা বাড়ানোর চেষ্টা করতে অরুণবাবু ছবিটা বাপের দিকে এগিয়ে দিলেন। মহেশবাবু সেটা নিজে না নিয়ে ফেলুদার দিকে দৃষ্টি ফেরালেন। অরুণবাবু ছবিটা ফেলুদাকে দেবার পর মহেশবাবু আবার 2 আঙুল দেখালেন। কি যেন একটা বলতেও চেষ্টা করছিলেন, কিন্তু পারলেন না। এর পরে আর কোনো কথা বলতে পারেননি মহেশ চৌধুরী। 3 মহাদেশের শক্তি যার পেছনে, সেই মুক্তানন্দের ফ্রেমে বাঁধানো পাসপোর্ট সাইজের ছবি এখন আমাদের ঘরে। আমরা চলে আসার ঘণ্টা 2-এর মধ্যেই মহেশবাবু মারা যান। যাবার আগে ফেলুদার উপর যে তিনি কি দায়িত্ব দিয়ে গেছেন, সেটা ফেলুদা বুঝলেও আমি বুঝিনি। আর লালমোহনবাবুও নিশ্চয়ই বোঝেননি, কারণ উনি বললেন মহেশবাবু নাকি ফেলুদাকে মুক্তানন্দের শিষ্য হতে বলে গেছেন। ফেলুদা যখন জিজ্ঞেস করলো যে ছবিটা দেবার পর 2 আঙুল দেখানোর মানে কি, তখন লালমোহনবাবু বললেন যে মুক্তানন্দের শিষ্য হলে ফেলুদার শক্তি ডবল হয়ে যাবে, এটাই বোঝাতে চেয়েছিলেন ভদ্রলোক। অবশ্যই কাঁচকলাটা যে দেখালেন কেন, সেটা বোঝা গেল না, স্বীকার করলেন লালমোহনবাবু। পরদিন সকালে অখিলবাবুর টেলিফোনে আমরা মৃত্যু সংবাদটা পেলাম। 11টা নাগাদ শ্মশান থেকে ফেরার পথে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, কৈলাসে যাবেন না বাড়ি যাবেন? ফেলুদা বলল, এবেলা ওদিকটা না মারানোই ভালো, অনেকে সমবেদনা জানাতে আসবে, কাজ কিছুই হবে না। কি কাজের কথা বলছেন? তথ্য সংগ্রহ। দুপুরে খাবার পর বারান্দায় বসে ফেলুদা ওর সবুজ খাতায় কিছু নোট লিখল। সেটা শেষ হলে পর এইরকম দাঁড়ালো। 1 মহেশ চৌধুরী, জন্ম 23 নভেম্বর 1907, মৃত্যু 24 নভেম্বর 1977। স্বাভাবিক হার্ট অ্যাটাক। শখ। হেয়ালি প্রিয়, ডাক টিকিট, প্রজাপতি, পাথর। দোরাবজির দেওয়া মূল্যবান স্ট্যাম্প, অ্যালবাম লোপাট, বাট হাউ? মেজ ছেলের প্রতি টান,
অন্য দুটির প্রতি মনোভাব ঠিক কেমন? শঙ্করলালের প্রতি অপত্য স্নেহ, স্নবারি ছিল না। অতীতে মেজাজি, মদ্য, শেষ বয়সে সাত্ত্বিক সদাশয়, কিন্তু অভিশাপ কেন? দ্বিতীয়, ওই স্ত্রী মৃতা, কিন্তু কবে? 3, ওই বড় ছেলে অরুণেন্দ্র, জন্ম আন্দাজ 1936, অভ্র ব্যবসায়ী, কলকাতা হাজারিবাগ যাতায়াত, মৃগয়া প্রিয়, স্বল্পভাষী। 4 হচ্ছে ওই মেজ ছেলে বীরেন্দ্র, জন্ম আন্দাজ 1939, অগ্নিস্ফুলিঙ্গ, 19 বছর বয়সে দেশ ছাড়া, কর্নেল সুরেশ বিশ্বাসের ভক্ত, বাপকে বিদেশ থেকে চিঠি লিখত 67 পর্যন্ত। জীবিত না মৃত? বাপের ধারণা যে সে কি ফিরে এসেছে। 5, ছোট ছেলে প্রীতীন্দ্র, অরুণের সঙ্গে ব্যবধান অন্তত 9-10 বছর, অর্থাৎ জন্ম আন্দাজ 1945। ইলেকট্রনিক্স, পাখির গান, মিশুকে নয়, কথা বললে বেশি বলে আর নিজের বিষয়। টেপ রেকর্ডার ফেলে এসেছিল রাজরাপ্পায়। 6, প্রীতিনের স্ত্রী নীলিমা, বয়স আন্দাজ 25-26, সহজ এবং সপ্রতিভ। 7, অখিল চক্রবর্তী, বয়স আন্দাজ 70, এক্স স্কুল মাস্টার, মহেশের বন্ধু, ভাগ্য গণনা এবং আয়ুর্বেদ। 8, শঙ্করলাল মিশ্র, জন্ম আন্দাজ 1939, বীরেনেরই সমবয়সী, মহেশের দারোয়ান দীনদয়ালের ছেলে, দীনদয়ালের মৃত্যু 1943। প্রশ্ন, জঙ্গলে গিয়েছিলেন কেন? শঙ্করকে মানুষ করেন মহেশ, বর্তমানে বইয়ের দোকানের মালিক। মহেশের মৃত্যুতে মুহ্যমান। 9, নূর মোহাম্মদ, বয়স 70-80, 40 বছরের ওপর মহেশের বেয়ারা। ফেলুদা ঠিকই আন্দাজ করেছিল। দুপুরে খাওয়ার পর কৈলাসে গিয়ে শুনলাম যে সকালে অনেকেই এসেছিলেন, কিন্তু 1টা নাগাদ সবাই চলে গেছেন। বৈঠকখানায় মহেশবাবুর 2 ছেলে আর অখিলবাবু ছিলেন। আমরা সেখানেই বসলাম। প্রীতিনবাবুর অস্থির ভাবটা যেন আরও বেড়ে গেছে। একটা আলাদা সোফার কোণে বসে খালি হাত কচলাচ্ছেন। অখিলবাবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন আর মাথা নাড়ছেন। অরুণবাবু যথারীতি গম্ভীর ও শান্ত। ফেলুদা তাকে প্রশ্নটা করল, আপনারা কি কিছুদিন আছেন? কেন বলুন তো? আপনাদের একটু সাহায্যের দরকার। মহেশবাবু একটা কাজের ভার দিয়ে গেছেন আমাকে। কি কাজ সেটা অবশ্যই স্পষ্ট করে বলার ক্ষমতা ছিল না তার। আমি প্রথমে জানতে চাই যে উনি কি বলতে চেয়েছিলেন, সেটা আপনারা কেউ বুঝেছেন কিনা। অরুণবাবু একটু হেসে বললেন, বাবার সুস্থ অবস্থাতেই তার অনেক সংকেত আমার বুঝতে বেশ অসুবিধে হতো। রাশভারী লোক হলেও ওর মধ্যে একটা ছেলে মানুষের দিক ছিল, সেটার কিছুটা আবার হয়তো আপনি পেয়েওছেন। আমার মনে হয় বাবার শেষ অবস্থায় যে কথাগুলো বললেন সেটার উপর বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। ফেলুদা বলল, আমার কাছে নির্দেশগুলো কিন্তু সম্পূর্ণ অর্থহীন বলে মনে হয়নি। তাই বুঝি? হ্যাঁ, তবে সব সংকেত ধরতে পেরেছি এটা বলতে পারবো না। যেমন ধরুন মুক্তানন্দের ছবি। ফেলুদা অখিলবাবুর দিকে ফিরল। আপনি ওটার সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলতে পারেন। ছবিটা তো বোধ হয় আপনারই দেওয়া। অখিলবাবু বিষণ্ণ হাসি হেসে বললেন, হ্যাঁ, আমারই দেওয়া। মুক্তানন্দ রাঁচিতে এসেছিল একবার। আমার তো
এসবের দিকে একটু ঝোঁক আছেই চিরকাল। বেশ জেনুইন লোক বলে মনে হয়েছিল। আমি মহেশকে ঠাট্টা করে বলেছিলাম যে তুমি তো কোনোদিন সাধু সন্ন্যাসীতে বিশ্বাস টিশ্বাস করলে না, তা শেষ বয়সে এদিকে একটু মন দাও না। তোমাকে একটা ছবি এনে দেব, ঘরে রেখে দিও। মুক্তানন্দের প্রভাব খারাপ হবে না। 3টি মহাদেশে এর প্রভাব ছড়িয়ে পড়েছে, না হয় তোমার ওপরেও একটু পড়লো। তা সে ছবি যে সে তার খাটের পাশে রেখে দিয়েছে, সেটা কালই প্রথম দেখলাম। অসুখের আগেও তোর শোবার ঘরে যায়নি না কখনো। আপনি ওটা সম্বন্ধে কিছু জানেন? ফেলুদা অরুণবাবুকে প্রশ্ন করল। অরুণবাবু মাথা নাড়লেন। ও জিনিসটা যে বাবার কাছে ছিল সেটাই জানতাম না। বাবার শোবার ঘরে আমিও কালই প্রথম গেলাম। আমিও জানতাম না। প্রীতিনবাবুকে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বলে উঠলেন। ফেলুদা বলল, 2টো জিনিস পেলে আমার কাজের একটু সুবিধে হতে পারে। কি জিনিস? অরুণবাবু জিজ্ঞেস করলেন। প্রথমটা হলো মহেশবাবুকে লেখা তার 3য় পুত্রের চিঠি। বীরেনের চিঠি? অরুণবাবু অবাক। বীরেনের চিঠি দিয়ে কি হবে? আমার বিশ্বাস ওই ছবিটা মহেশবাবু বীরেনকে দেওয়ার জন্যই দিয়েছিলেন আমাকে। হাউ স্ট্রেঞ্জ! এই ধারণা কি করে হলো আপনার? ফেলুদা বলল, ছবিটা আমাকে দিয়ে মহেশবাবু 2টো আঙুল দেখিয়েছিলেন। সেটা আপনারাও দেখেছিলেন নিশ্চয়ই। একটা সম্ভাবনা আছে যে 2 আঙুল মানে দূরি। আমার ভুলও হতে পারে, কিন্তু আপাতত এই বিশ্বাসেই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু বীরেনকে আপনি পাচ্ছেন কোথায়? ধরুন মহেশবাবু যদি ঠিকই দেখে থাকেন, যদি সে এখানে এসে থাকে। অরুণবাবু তার বাপের মৃত্যুর কথা ভুলে গিয়ে হো হো করে হেসে উঠলেন। বাবা গত 5 বছরে কতবার বীরেনকে দেখেছেন তা আপনি জানেন? 20 বছর যে ছেলে বিদেশে, বাবা তার দুর্বল দৃষ্টি দিয়ে তাকে নাকি এক ঝলক দেখেই চিনে ফেলবেন। এটা আপনি ভাবছেন কি করে? আপনি ভুল করছেন অরুণবাবু। আমি নিজে একবারও ভাবছি না যে বীরেনবাবু ফিরে এসেছেন। কিন্তু তিনি যদি দেশের বাইরেও কোথাও থেকে থাকেন, তাহলেও তো আমার দায়িত্বই থেকে যায় না? তিনি কোথায় আছেন সেটা জেনে জিনিসটা তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমাকে। অরুণবাবু একটু নরম হয়ে বললেন, বেশ, আপনি দেখবেন বীরেনের চিঠি। বাবা তো সব চিঠি এক জায়গাতেই রাখতেন। বীরেনের চিঠিগুলো আলাদা করে বেছে রাখব। ধন্যবাদ। আর 3য় জিনিস হচ্ছে মহেশবাবুর ডায়েরি। সম্ভব হলে সেগুলোও একবার দেখব। আমি ভেবেছিলাম অরুণবাবু এতে আপত্তি করবেন, কিন্তু করলেন না। বললেন, দেখতে চান দেখতে পারেন। বাবা তার ডায়েরির ব্যাপারে কোনো গোপনতা অবলম্বন করতেন না। তবে আপনি হতাশ হবেন মিস্টার মিত্তির। কেন? বাবার মতো ওরকম নীরস ডায়েরি আর কেউ লিখেছে কিনা জানি না। অত্যন্ত মামুলি তথ্য ছাড়া আর কিচ্ছু নেই। হতাশ হওয়ার ঝুঁকি নিতে আমার আপত্তি নেই। চিঠির ব্যাপারে ঠিক হলো যে অরুণবাবু আর প্রীতিনবাবু ভাইয়েরগুলো বেছে বেছে আলাদা করে রাখবেন। সেগুলো কাল সকালে ফেলুদাকে দেওয়া হবে। ডায়েরিগুলো আমরা আজই নিয়ে যাব আর কালই ফেরত দিয়ে দেব। বুঝলাম যে ফেলুদাকে আজ রাত জাগতে হবে, কারণ ডায়েরির সংখ্যা 40, আর 3 জনে ভাগাভাগি করে খবরের কাগজে মোড়া মহেশ চৌধুরীর ডায়েরির 7টা প্যাকেট নিয়ে কৈলাসের কাঁকড় বিছানো পথ দিয়ে যখন ফটকের দিকে যাচ্ছি,
তখন দেখলাম জোড়া মৌমাছি তার বিলিতির দল নিয়ে বাগানে ঘোরাফেরা করছে। পায়ের শব্দে সে হাঁটা থামিয়ে আমাদের দিকে ঘুরে দেখল, তারপর বলল, দাদু আমাকে বলেনি। হঠাৎ এমন একটা কথায় আমরা তিনজনেই থেমে গেলাম। কি বলেনি তোমার দাদু? কি খুঁজছিল বলেনি। কবে? পরশু তরশু নরশু। 3 দিন? একদিন। কি হয়েছিল বলো তো? বিবি দূরে দাঁড়িয়েই চেঁচিয়ে কথা বলছে, যদিও তার মন পুতুলের দিকে। সে পুতুলের মাথায় গোঁজার জন্য বাগান থেকে ফুল নিতে এসেছে। ফেলুদার প্রশ্নের উত্তরে বলল, দাদুর যে ঘর আছে দোতলায়, যেখানে টেবিল আছে, বই আছে, আসব জিনিস আছে, সেইখানেই খুঁজছিল দাদু। কি খুঁজছিলেন? আমি তো জিজ্ঞেস করলাম, দাদু বলল কি পাচ্ছি না, কি খুঁজছি। আবল তাবল বকছে মশাই, চাপা গলায় বললেন লালমোহনবাবু। আর কিছু বলেননি দাদু? ফেলুদা জিজ্ঞেস করল। দাদু বলল এটা হেয়ালি, পরে মানে বলে দেব, এখন খুঁজতে দাও। তারপর আর বলল না দাদু। দাদু মরে গেল। ইতিমধ্যেই ডলের মাথায় ফুল গোজা হয়ে গেছে। বিবি বাড়ির দিকে চলে গেল, আর আমরাও বাড়িমুখো হলাম। ফেলুদা এখন মহেশ চৌধুরীর ডায়েরি নিয়ে বসবে, সুতরাং তাকে ডিস্টার্ব না করাই ভালো। তাই আমরা দুজনে 4টে নাগাদ চা খেয়ে একটু ঘুরবো বলে গাড়িতে করে বেরিয়ে পড়লাম। লালমোহনবাবুর ধারণা যে শহরের দিকে গেলে হয়তো সুলতানের লেটেস্ট খবর পাওয়া যেতে পারে। মহেশ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে তোমার ওই দাদা যতই রহস্যের গন্ধ পেয়ে থাকুন না কেন, আমার কাছে বাঘ পালানোর ঘটনাটাই অনেক বেশি রোমাঞ্চকর। বাঘের খবর পেতে অবশ্য বেশি দূর যেতে হলো না। পেট্রোল নেবার দরকার ছিল, তাই ব্রিজভূষণ তেওয়ারির পেট্রোল পাম্পের সামনে ভিড় দেখেই বুঝলাম যে বাঘেরই আলোচনা হচ্ছে। কারণ একজন ভদ্রলোক থাবা মারার ভঙ্গি করলেন কথা বলতে বলতে। লালমোহনবাবু গাড়ি থেকে নেমে শটান এগিয়ে গেলেন জটলার দিকে। ভদ্রলোক এককালে রাজস্থান যাবে বলেন বই পড়ে কিছুটা হিন্দি শিখেছিলেন, কিন্তু এখন সেটা ফেলুদার ভাষায় আবার শেয়ালের স্ট্যান্ডার্ডে নেমে গেছে। তার মানে ক্যা হুয়ার বেশি এগোনো মুশকিল হয়। তবু ভালো, ভিড়ের মধ্যে একজন আবার বাঙালি বেরিয়ে পড়ল। তার কাছেই জানলাম যে হাজারিবাগের পূবে বিষ্ণুগড়ের দিকে একটা বনের মধ্যে নাকি সুলতানকে পাওয়া গিয়েছিল। ট্রেনার চন্দ্রনের সঙ্গে বন বিভাগের শিকারী নাকি বাঘটার দিকে এগিয়ে যায়। একটা সময় মনে হয়েছিল যে বাঘটা ধরাও দেবে, কিন্তু শেষ মুহূর্তে সেটা চন্দ্রনকে একটা থাবা মেরে পালিয়ে যায়। গুলিও চলেছিল, কিন্তু বাঘটা জখম হয়েছে কিনা সেটা জানা যায়নি। চন্দ্রন অবশ্যই জখম হয়েছে, তবে তেমন গুরুতরভাবে নয়। সে এখন হাসপাতালে। লালমোহনবাবু বললেন, কান্ডারিকারের কোনো খবর জানেন? এটা শুধরাতেই হলো। বললাম, কান্ডারিকার নয়, কারান্ডিকার, চিনি বাঘের আসল ট্রেনার। ভদ্রলোক বললেন যে তার খবর কিছু জানেন না, তবে এটা জানেন যে বাঘের অভাবে নাকি সার্কাসের বিক্রি কিছুটা কমেছে। বাঘের দিকে গুলি চলেছে জেনে কারান্ডিকারের মনোভাব যে কী হলো সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল আমাদের দুজনেরই। তাই পেট্রোল নিয়ে চলে গেলাম গ্রেট ম্যাজেস্টিকে। ফেলুদা সঙ্গে থাকলে দেখেছি লালমোহনবাবু নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে সাহস পান না। আজ দেখলাম সোজা গেটে গিয়ে বললেন,
পুট মি থ্রু টু মিস্টার কুট্টি প্লিজ। গেটের লোকটা কি বুঝলো জানি না, হয়তো সেদিন আমাদের চিনে রেখেছিল, তাই আমাদের আর কিছু জিজ্ঞেস না করে ঢুকতে দিল। আর আমরাও সোজা গিয়ে হাজির হলাম মিস্টার কুট্টির ক্যারাভানে। কুট্টির কাছে যে খবরটা পেলাম সেটাকেও একটা হেয়ালি বলা চলে। কারান্ডিকার নাকি কাল রাত থেকে হাওয়া। দুদিন থেকেই পাবলিক আবার বাঘের খেলা ডিমান্ড করতে শুরু করেছে, বললেন মিস্টার কুট্টি। আমি নিজে কারান্ডিকারের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি, বলেছি যে সে ছাড়া আর কেউ বাঘ ট্রেন করবে না, কিন্তু তাও সে না বলে চলে গেল। এর মধ্যেও 2-1 দিন বেরিয়েছে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই আবার ফিরে এসেছে। কিন্তু আজ সে এখনো পর্যন্ত ফিরল না। খবরটা শুনে সার্কাসের বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবু বললেন, সুলতান ক্যাপচারের দৃশ্য আর দেখা হলো না তপেশ, এমন সুযোগ আর আসবে না। আমারও মনটা খারাপ লাগছিল, তাই ঠিক করলাম গাড়িতে করে কোথাও একটু বেরিয়ে আসব। উত্তরে যাব না দক্ষিণে যাব, অর্থাৎ কানারি হিলের দিকে যাব না রামগড়ের দিকে যাব, সেটা ঠিক না পেরে শেষ পর্যন্ত টস করলাম। দক্ষিণ পড়ল। লালমোহনবাবু বললেন, ওদিকটাতেও একটা পাহাড় আছে, সেদিন যাবার পথে দেখেছি। খাসা দৃশ্য। দৃশ্য ভালো ঠিকই, কিন্তু 11 কিলোমিটারের পোস্টটা পেরিয়ে কিছু দূর গিয়েই একটা কালভার্টের ধারে যে ঘটনাটা ঘটল সেটাকে মোটেই ভালো বলা চলে না। মাত্র 6 মাস আগে কেনা লালমোহনবাবুর অ্যাম্বাসেডর বার দিনে খেঁচকি তুলে মিনিট খানে গো স্লো করে অবশেষে বেমালুম ধর্মঘটের দিকে চলে গেল। বোধহয় তেল টানছে না, বললেন হরিপদবাবু। ঘড়িতে 5:20। সূর্য আকাশের নিচের দিকে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ পশ্চিমে দূরে শালবনের মাথার উপর মেঘ জমে আছে। আমরা গাড়ি থেকে নেমে কালভার্টের উপর গিয়ে বসলাম। হরিপদবাবু গাড়ি নিয়ে পড়লেন। লালমোহনবাবুকে এ ব্যাপারে পুরোপুরি ড্রাইভারের উপর নির্ভর করতে হয়, কারণ গাড়ি সম্বন্ধে উনি কিছুই জানেন না। উনি বলেন, আমার নিজের পায়ের ভেতর কটা হাড় আছে কটা মাসেল আছে না জেনে যখন দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি, তখন গাড়ির ভেতর কি কলকবজা আছে সেটা জানার কি নেসেসিটি ভাই। মেঘের গায়ে নিচের দিকে একটা খড়খড়ির মধ্যে দিয়ে একটিবার উঁকি দিয়ে সূর্যদেব যখন আজকের মতো ছুটি নিলেন, হরিপদবাবু সেই সময় জানালেন যে তিনি রেডি। চলে আসুন স্যার। কালভার্ট থেকে উঠে আরেকবার ঘড়ির দিকে চেয়ে দেখি 5:33। সময়টা জরুরি, কারণ ঠিক তখনই দেখলাম সুলতানকে। খবরটা আরো অনেক নাটকীয়ভাবে দিতে পারতাম, কিন্তু ফেলুদা বলে ওইটাই ঠিক। গাদাগুচ্ছের মরচে ধরা বিশ্লেষণ আর তথাকথিত লোম খাড়া করার শব্দ ব্যবহার না করে চোখে যা দেখলি সেইটা ঠিক ঠিক সোজাসুজি বলে গেলে কাজ দেবে ঢের বেশি। আপনারা শুনছিলেন লেখক সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা গোয়েন্দা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পটির 2য় পর্ব। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদের জানান, এবং যদি অন্য কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটাও বলবেন। আর যদি গল্পগুলি আপনাদের ভালো লাগে তো প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে এ পর্যন্তই। ছিন্নমস্তার অভিশাপ গল্পটির 3য় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আজকে পর্যন্তই, নমস্কার।